আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রশিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার আমরা উপস্থিত হয়েছি খান একাডেমি বিডির পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অর্থাৎ গণিতের শেষ অ্যাসাইনমেন্টটি নিয়ে। এই অ্যাসাইনমেন্টের মাধ্যমেই তোমাদের অ্যাসাইনমেন্ট সমাধান শেষ হয়ে যাবে। তো খেয়াল করো, আমি এখানে কথা দীর্ঘায়িত না করে আলোচনা চলে যাব। তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের 4/1 প্রস্থের 3/1 এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধেক পরিমাপ করবে, তারপর নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করবে। তো পরিমাপকৃত ক নম্বর প্রশ্ন বলা হয়েছে পরিমাপকৃত বাহুগুলোর দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। তা আগে আমি পরিমাপ করে নেই, তারপর ত্রিভুজ অঙ্কন করার পালা। ওকে, তো আমার গণিত বইয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। সুতরাং বইয়ের দৈর্ঘ্যের 1/4 অর্থাৎ 24-এর আমরা এটা লিখতে পারি যে বইয়ের দৈর্ঘ্যের 1/4 24-এর 1/4 নাকি? তাহলে এটা ব্যালেন্স করলে কত দাঁড়াচ্ছে, যে এখানে আমি লিখে রাখছি 24/4। এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি। তো কাটাকাটি করলে 6 বের হয়, 6 সেমি। আমার গণিত বইয়ের প্রস্থ 18 সেন্টিমিটার। গণিত বইয়ের প্রস্থের 1/3 অর্থাৎ 18-এর 1/3, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 18/3 অর্থাৎ 6 সেমি। আবার আমার কলমের দৈর্ঘ্য 14 সেমি। বলা হয়েছে প্রশ্নের মধ্যে কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ অর্থাৎ 14/2। তা আমি এটা যদি ব্যালেন্স করি মাই ডিয়ার স্টুডেন্ট হয় কত, 7 সেন্টিমিটার। ওকে, তো এখন দেখো আমি কিন্তু যে আমার বইয়ের দৈর্ঘ্যের 1/4 প্রস্থের 1/3 এবং আমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ কত হয় আমরা সেটা পেয়ে গেছি। এখন এগুলো দিয়ে আমরা ত্রিভুজ অঙ্কন করে দেব। তো দেখো আমি ত্রিভুজ অঙ্কন করেছি। প্রথমে তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 7 সেন্টিমিটার নেবে, তারপর এরকম করে একটা দাগ দিবে। আমি যদি খসড়াভাবে একটু দেখাই দিই তোমাদের, এটা 7 সেন্টিমিটার এই বিসিটা। তারপর 6 সেন্টিমিটার পেন্সিল কম্পাস দিয়ে স্কেল থেকে মেপে এখানে এরকম করে একটা বৃত্তচাপ দিবে শর্টকাটভাবে। মানে এটা হচ্ছে ফাইনাল চিত্র, মানে আমি দেখাচ্ছি তোমরা কীভাবে চিত্রটা করবে আর কি। তারপর আবারও ঠিক এটাও যেহেতু 6 সেন্টিমিটার, তো ওই মাপে আমরা এখানে বসে আমরা এই বৃত্তচাপটিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তারপর তারা যেখানে পরস্পর সেট করবে এখান থেকে আমরা এটা কী করবো, যোগ করে দিলে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত এটা চলে আসবে। দেখো এভাবে আমরা চিত্রটা আঁকতে পারি। আচ্ছা, তো এইভাবে কিন্তু আমরা চিত্রটা আঁকছি এবং পরে লিখে দিছি যে এ ইকুয়াল 6 সেন্টিমিটার, বি ইকুয়াল 6 সেন্টিমিটার এবং সি ইকুয়াল 7 সেন্টিমিটার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কথা দীর্ঘায়িত না করে প্রশ্ন চলে যাচ্ছি। দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা বৃহত্তম। আমরা দেখাবো যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বড় বাহুর বিপরীত কোণটাও বড় হবে, আমরা সেটাই প্রমাণ করব। তো আসো, তো এখানে আমরা শেষে একটু লিখে দিয়ে রাখছি যে ক নাম্বারটা যে ত্রিভুজের ত্রিবিন বাহুর দৈর্ঘ্য হলো এত এত। হ্যাঁ, আচ্ছা। তো খ নাম্বার কি বলছে, প্রশ্নটা একটু আগে আলোচনা করছি, আমরা অ্যান্সারে চলে আসলাম। চিত্রটা আঁকলাম, ক নাম্বার চিত্রটা এখানে আঁকছি। এখানে ত্রিভুজ এবিসি এর বৃহত্তম বাহু নিঃসন্দেহে বিসি, আর এর বিপরীত কোণ হচ্ছে বিসি বাহুর বিপরীত কোণ বিএসি। প্রমাণ করতে হবে যে বিএসি ত্রিভুজটির বৃহত্তম কোণ। আমরা প্রমাণ করব যে এই কোণ বিএসিটা এই ত্রিভুজটার বৃহত্তম কোণ। তো প্রমাণ ধাপ একে দেখো আমরা কি লিখছি, যে বিসি বড় এবি ছোট। আসলে বিসি বাহুটা বড়, এবিটা কি ছোট। তাহলে আমরা বলতে পারি যে বিএসি কোণ অর্থাৎ এই কোণটা বড় কার থেকে, এ সি বি থেকে, সি কোণ থেকে। কোন সূত্রের মাধ্যমে, এই যে আমরা এখানে লিখে রাখছি যে ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ, ত্রিভুজের বৃহত্তর বাহু কত, বিসি এর, তো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ হচ্ছে আমার এই কোণ। বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর বাহু কি, আমরা এখন চিন্তা করতেছি এবি, তো ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ কি, সিটা, ঠিক না? তাহলে এই সি কোণ এখানে বোঝাচ্ছে, অর্থাৎ এসিবি সি কোণ এটা থেকে বড়। এই কথার মাধ্যমে কিন্তু এটা, অর্থাৎ এই কথার মাধ্যমে এটা প্রমাণ হয় যে বিএসসি বড় এসিবি থেকে। একইভাবে একই টেকনিকের মাধ্যমে আমরা লিখতে পারি যে বিসি বড় কার থেকে, এসি থেকে। তো এখন আমরা ঠিক লিখতে পারি যে বিএসসিটা বড় এবিসি। যখন আমরা প্রথম ধাপে বিএসসি বড় এসিবি থেকে,
এখন দ্বিতীয় ধাপে আমরা ঠিক চিন্তা করতেছি, যখন আমরা এই বাহুটা নিয়ে চিন্তা করতেছি যে এসি, যে এই বাহুটা নিয়ে যখন চিন্তা করতেছি, তখন এর বিপরীত কোণটা কি? বি। এই বি কোণ এখানে লেখা আছে, দেখো যে বিএসি বড় কার থেকে? এবিসি থেকে। তাহলে আমরা সর্বক্ষেত্রে কি পাচ্ছি? যে কোণ বিএসি ত্রিভুজটির বৃহত্তম কোণ অলরেডি আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো গ নাম্বার প্রশ্নটা আমি আলোচনা করব। গ নাম্বার কি বলছে? যে ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে, ত্রিভুজের এই যে এবিসি কোণ তিনটিকে কেটে আমরা আলাদা করে একটা জায়গায় স্থাপন করলে, একটি বিন্দুতে স্থাপন করলে, এখানে লেখা আছে, দেখা যায় তিনটি কোণ একত্রে এক সরল কোণ তৈরি করে, অর্থাৎ 180 ডিগ্রি হবে বা দুই সমকোণ হবে, এক সরল কোণ হবে, একই কথা। আমরা সেটা প্রমাণ করব। হ্যাঁ, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি আগের চিত্রটাই আঁকছি, জাস্ট একটু বোঝার সুবিধার্থে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপগুলো নিয়ে রাখছি। একই যে ব্যাসার্ধ নিয়েছি সেই ব্যাসার্ধে এখানে আমি দাগগুলা দিছি। এর কারণ হচ্ছে তোমরা এখন বুঝতে পারবে। তো এখানে আমি বলছি যে কহতে প্রাপ্ত ত্রিভুজটির কোণ তিনটি কেটে আলাদা করে নিচের চিত্রানুসারে আলাদা করা হলো। কহতে প্রাপ্ত ত্রিভুজটির কোণ তিনটা কেটে, ধরো আমি কাটছি, এখন কাটে যে এখানে অ্যাড করব, অ্যাড করে দেখাইবো যে তিনটা যোগ করলে 180 ডিগ্রি হয়। তো নিচের চিত্রানুসারে আলাদা করা হলো, এই নিচের চিত্রাংশ মানে এটা আলাদা করা হলো। অথবা চাঁদার সাহায্যে কোণ তিনটি মেপে দেখা হলো, মানে আলাদা করার পর মাইপে দেখলাম যে এক সরল কোণ বা তিনটা যোগফল 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে কোণ তিনটি একত্রে এক সরল কোণ বা 180 ডিগ্রি তৈরি করে। এখন আমি তোমাদেরকে যদি একটু বুঝিয়ে দিই, আসলে অ্যাসাইনমেন্ট মানে তো শুধুমাত্র দেখে দেখে করলাম, বিষয়টা এরকম না, জানতে হবে, বুঝতে হবে। এই উদ্দেশ্য মূলত অ্যাসাইনমেন্টগুলো দেওয়া। তো প্রথমে আমি যদি তোমাদেরকে একটু বোঝার জন্য বলি যে তোমরা কিভাবে করবে, একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথমে তুমি এবিসি রেখাটি মানে এরকম একটা দাগ দিবে, তারপর তুমি এখানে ধরো তোমার সি বিন্দুটি স্থাপন করবে। সি বিন্দু স্থাপন করে এই যে তুমি এ এর মাপ নিলে না, তাহলে তুমি এ এর মাপটা এখানে এরকম করে দিবে পেন্সিল কম্পাসের সাহায্যে। আমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে দেখাই তোমাদের, একটু দেখো। ধরো আমি এর মাপ নিচ্ছি, হ্যাঁ, ধরো আমার এটা হচ্ছে এখান থেকে, আমি এই যে এখান থেকে বসালাম এইভাবে, হ্যাঁ, এখান থেকে আমি বসালাম, এই যে এটা হচ্ছে আমার এর মাপ। হ্যাঁ, তো এরকম করে আমি এখানে এর মাপটা নিলাম, এভাবে নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম যে এটা যতটুকু আছে, এটা যতটুকু আছে আমরা এতটুকু নিলাম, দেখো, ঠিক আছে। তারপর এটা তুমি একটু ঘুরাই দাও, দিয়ে দাও। এটার মাপ যখন তুমি নিচ্ছ, এটার মাপ যখন আমরা নিচ্ছি, তখন এটা পুরোটা ঘুরাই দিলেই হবে বোঝার সুবিধার্থে। দেখো, এই যে আমরা এভাবে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে ঘুরিয়ে দিয়ে দিবে। তারপর এর মাপ নিয়ে, এর সমান মাপ নিয়ে তুমি এভাবে করবে। তারপর বি এর মাপ নিবে, বিটা কতটুকু আছে, বি আছে আমার এতটুকু। হ্যাঁ, বি এর মাপ নিয়ে, এটা বোঝার সুবিধার্থে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এতটুকু করলাম। তারপর আলটিমেটলি দেখো এই জায়গাটা সি এর সমান হয়ে যাবে। হ্যাঁ, দেখো তুমি এখানে আমার সি এর সমান কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি, এখানে কিন্তু আমার সি এর সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে সি এর সমান হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু এভাবেই আমি মূলত চিত্রটি আঁকছি। এবং তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি যে এটা একটা চাঁদার মতো অংশ হয়েছে, অর্থাৎ এক সরল কোণ বা 180 ডিগ্রি দেখাই যাচ্ছে। তো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট। তো এখন দেখো আমি 2 নং সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। 2 নং সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে যে তোমার 30 জন সহপাঠীর উচ্চতা আসন্ন সেন্টিমিটারে মানে সংগ্রহ করো এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও। তো আমরা মানের ক্রমানুসারে সাজাইছি, দেখো সংগৃহীত উপাত্ত এগুলো আমি নিজের মতো করে করছি। তারপর আমরা যে জিনিসটা করলাম, উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাইতে বলছে, অর্থাৎ আমরা ঊর্ধ্বক্রমভাবে এদেরকে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় 145, 146, 147 সেভাবে 147, 100 মানে যেটা যতবারই থাকুক আমরা সিরিয়ালটা মেনটেন করে লিখলাম। ওকে, তো খ নাম্বার প্রশ্ন আমাকে বলা হয়েছে যে সর্বোচ্চ সংখ্যক সহপাঠী, এখানে প্রশ্নে বলা হয়েছে
সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখার সাহায্যে নির্ণয় করো। তো দেখো, এটা করতে গেলে আমার একটা সারণী তৈরি করা লাগবে। অলরেডি আমি সারণীটা তৈরি করেছি, তোমরা দেখতে পাচ্ছ। উপাত্তগুলোকে সারণী আকারে লিখলে আমরা পাই উচ্চতা সেমি 145, 146, 147, 148, 149, 150। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 145 আছে 3 বার। এই যে 1 2 3, কতবার আছে? 1 2 3। আর 146 আছে কতবার? একবার। 146 আছে আমরা দেখতে পাচ্ছি 2 বার। 146 2 বার। ঠিক এভাবে 147 আছে কয়বার? 8 বার। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8 বার। এভাবে আমরা যেটা যতবার আছে ততবার লিখছি। ঠিক আছে, তো এখন দেখো আমি গ্রাফটা আঁকবো। তো গ্রাফটা আমি কীভাবে আঁকছি একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে হালকা করে একটু এঁকে রাখছি, তোমরা গ্রাফ পেপারে করবে। আমি এখানে খাতায় এঁকে দেখাইছি তোমাদের। তো যখন আমার 145 তখন কত? 3, অর্থাৎ 1 2 3 4 5 6, 6 গড়ে আমি 3 দিছি, অর্থাৎ আমি প্রতি গড়কে y অক্ষ বরাবর 2 করে, তাহলে 1 মানে প্রতি 2 গড়কে 1 করে ধরছি। প্রতি 2 গড়কে 1 করে ধরছি। y অক্ষ বরাবর ছক্কাগজের প্রতি 2 গড়কে গণসংখ্যার আমরা 1 একক ধরছি, অর্থাৎ 2 4, এখানে আমার 2 গড় হচ্ছে 1 2 তারপর 3। ঠিক আছে, যেহেতু 3 করলে কি হচ্ছে আমার একটু ছোট হয়ে যাচ্ছে, আমি যদি প্রত্যেক গড়কে 1 করে ধরি তাহলে ছোট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না। এই জন্য আমি এদিকে প্রতি 2 গড়কে গণসংখ্যার 1 একক করে ধরছি। আচ্ছা, তো এরপরে কত আছে? যখন 146 তখন কত? 2। তো যখন 146 তখন 2, অর্থাৎ 1 2 4 গড়ে 2 হবে, তোমরা জানো। এই যে এই জায়গাটাই মূলত করার জন্য, কারণ এগুলো যদি আমরা প্রতি গড়কে আমরা যদি 1 করে ধরতাম তাহলে কিন্তু চিত্রটা মানে এই বিন্দুগুলো নিচে চলে আসতো এবং আয়তলেখাগুলো তেমন সুন্দর হবে না। এটা করার জন্য মূলত এই কাজটা করা। তো যখন 147 তখন কত? 8, অর্থাৎ 8 হচ্ছে কত গড় যাবে? 16 গড় নাকি? তাহলে এটা হলো আমরা দেখতে পাচ্ছি 5, তারপর 10, তারপর আছে 11 12 13 14 15 16, অর্থাৎ এখানে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো লাইটটা একটু ঠিক করে নেই। তারপর আমার যখন 148 তখন কত? 7। যখন 148 তখন কত? 7, অর্থাৎ 14 গড় নাকি? তাহলে এটা হচ্ছে 5 10 11 12 13 14, 14 গড়ে 7 হবে। 14 গড়ে কত হবে? দেখো 14 গড়ে 7 আমরা গুণে দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে তোমরা গুণে দিতে পারবে অবশ্যই। তারপর 100 যখন 49 তখন কত? 5, অর্থাৎ 10 গড় হবে। 149-এর বেলায় দেখো 5 6 7 8, 5 6 7 8 9 10, এই যে এভাবে। তারপর যখন 150 তখন কত হচ্ছে? 5, একইভাবে, অর্থাৎ 10 গড়, এই যে এখানে। ঠিক আছে, আচ্ছা। তো এখন তোমরা এগুলো এই জায়গা আর এই জায়গাটা কি করবে? স্কেল দিয়ে যোগ করে দিবে। এগুলো আগে যোগ করো, এগুলো আগে আমরা যোগ করে নেই। দেখো সবগুলো এভাবে যোগ করে দিবে স্কেল দিয়ে। হ্যাঁ, তারপর আমরা যোগ করে নেওয়ার পর তারপর আমরা দেখতে পাচ্ছি যে আয়তলেখ হয় নাই, তো মানে আয়ত হয় নাই। তো আমরা এটা কি করব? সামনের দিকে ওই 146-এর গড় পর্যন্ত আমরা বর্ধিত করে তারপর এদিকে অ্যাড করে দেবো এটার সাথে। হ্যাঁ, এই পয়েন্টের সাথে কি করে দেবো? অ্যাড করে দেবো। অর্থাৎ তারপর দেখো কিন্তু এই জায়গাটা একটা আয়তাকার ধারণ করছে। হ্যাঁ, তারপর ঠিক একইভাবে এটাও কিন্তু হয় না, এদিকে এই বরাবর গিয়ে এদিকে দিয়ে দিবে, তাহলে এটা কি হলো? আয়ত হলো। সবগুলো একইভাবে। হ্যাঁ, তো এটাও কিন্তু দেখো তোমরা, এটাও কিন্তু একই অবস্থা। আচ্ছা, তারপর এটাও কিন্তু হয় নাই, তো এটার দাগ তো এটা না, এটা হয়ে গেল। তারপর এটা এই বরাবর হয়ে গেল নাকি? আচ্ছা,
তো ঠিক একইভাবে 150-এর বেলা তো তোমরা এদিকে বরাবর গিয়ে 5 ঘর বরাবর গিয়ে এদিকে তোমরা নামিয়ে দিবে, অর্থাৎ এদিকে নামিয়ে দিবে। হ্যাঁ, এভাবে এটা তোমরা গ্রাফে করবে। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখাই দিলাম। আচ্ছা, গ্রাফটা এখানে এঁকে দেখাই দিলাম, তোমরা অবশ্যই গ্রাফ পেপারে এটা করে নেবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তো দেখো এখন আমি উচ্চতা এদিকে লিখছি আর এদিকে গণসংখ্যা। তো এটা কীভাবে লিখছি একটু বিবরণ দিতে হবে। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আমি বিবরণটা লিখে রাখছি। তোমরা দেখছো যে এক ছক্ষ বরাবর ছক্কাগজের প্রতি 5 গড়কে, এখানে লেখা আছে প্রতি 5 গড়কে সারিবদ্ধ উপাত্তের উচ্চতার একক ধরছি, অর্থাৎ প্রতি 5 গড়ের কিন্তু আমি 1 করে ধরছি। দেখো এখানে আমি এক ছক্ষ বরাবর 1 2 3 4 5, হ্যাঁ, আমি 5 গড়ে 145 থেকে 146 লিখছি, মানে 5 গড়ে আমি উচ্চতার একক ধরছি। আর এদিকে আমি প্রতি 2 গড়কে গণসংখ্যার একক ধরে আমি এই আয়তলেখাটা আঁকছি। তো এটাই কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো প্রতি, হ্যাঁ তোমরা এভাবে লিখে নেবে। ওকে, ঠিক আছে। তো এখন আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি। চলো, সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে কি বলছে যে -p+c এর বর্গ কত, অর্থাৎ -p+c এর বর্গ আমরা জানি যে -p+c হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা যদি a ধরি, এটাকে আমরা b ধরি, তাহলে a+b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে মাইনাসের উপর স্কোয়ার, অর্থাৎ মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে প্লাস হবে, সামনে প্লাস দেওয়া লাগে না। আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে, যে কোনো বিজোড় পাওয়ার থাকলে এখানে মাইনাস হবে। আর পি স্কোয়ার পি স্কোয়ার, তারপর এটা পরস্পর কি গুণ, আমরা যে এটা এই চিহ্ন কি হবে, গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, আর 6 দুগুণে 12 12p। ওকে, আর এখানে প্লাসের প্লাস, আর 6 স্কোয়ার করলে কত হচ্ছে 36। আচ্ছা, এটা হলো আমাদের একের অ্যান্সার। তো 2 কি বলছে, দেখো যে p+q = 7 এবং p-q = 3 হলে 2p² প্লাস q স্কোয়ারের মান কত, অর্থাৎ এটা একটা অনুসিদ্ধান্ত। তো দেখো দেওয়া আছে, আমি লিখে রাখলাম p+q সমান এত, p-q সমান এত। দেখো তারপর এখানে যে আমরা জানি যে এই এটা প্রশ্নটা লিখলাম, লেখার পর যেটা সূত্র যে a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার, অর্থাৎ এটার মান বসালাম 7² প্লাস 3² 49, 3 স্কোয়ার করলে 9, 2টা যোগ করলে 58। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই রাশিগুলোর লসাগু নির্ণয় করতে, অর্থাৎ প্রথম রাশিটা হচ্ছে এটা আমার, তো এটা আমরা লিখলাম 3, আর a স্কোয়ার মানে 2টা a, b গুণন c যা আছে লিখলাম 5, তারপর a, b স্কোয়ার মানে 2টা b, d, তারপর তৃতীয় রাশি a³ c d স্কোয়ার, অর্থাৎ 3টা a c d স্কোয়ার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা সংখ্যাগুলোর আগে লসাগুটা বের করি। 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, তোমরা জানো, এই 15 আমি লিখছি। আর এখানে a দেখি, a আছে এখানে 2 বার, আর এখানে আছে 1 বার, আর এখানে আছে কয়বার 3 বার, তাহলে সর্বোচ্চ সংখ্যকটা 3 বার। একইভাবে b 2 বার আছে, এখানে 2 বার হবে, c আছে 1 বার, সবাই যাবে, যদি তুলনা করার মতো থাকে তুলনা করবো, আর তুলনা করার মতো না থাকলে লিখে দেবো, ঠিক আছে। যেমন দেখো a³ এখানে কিন্তু a তুলনা করার আছে, মানে এখানে 3 বার, এখানে 1 বার, এখানে 2 বার তুলনা করার মতো আছে, বিধে আমরা তুলনা করছি, একইভাবে আর কি বলছি। আর ডিও কি, এখানে আছে কয়বার, নাই, এখানে আছে 1 বার, এখানে আছে কয়বার 2 বার, তাহলে ডি স্কোয়ার। ওকে, তাহলে নির্ণয় লসাগু এভাবে তোমরা দেখলে। এখন আমি 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বলা হয়েছে যে গসাগু নির্ণয় করার জন্য, তো প্রথম রাশিটা হচ্ছে এত, তো এটা আমরা এক্স কমন নিলে থাকে x² মাইনাস 25, x চলে আসছে। তারপর এটাকে আমরা সূত্রে নিতে পারি, তারপর আমরা এটা যা আছে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু মাইনাস বি, তারপর এটা আমরা উৎপাদক করে দাও যে +5x থেকে -3x আমরা যদি বিয়োগ করি তাহলে থাকে হতো +2x, এবং কমনের বিষয়টা তোমরা সবাই জানো যে এখানে x², এখানে কি x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। তো x² থেকে x চলে গেলে থাকে x প্লাসে প্লাস, x ছিল x চলে আসে থাকে তো শুধু 5, তারপরে মাইনাসের মাইনাস, তারপর তুমি এই 3টা এখন লিখবে না, পরে লিখবে, তারপরে তুমি আগে x + 5 লিখে ফেলবা, তখন এই xটা এখানে চলে আসছে ভাবো, তাহলে তোমার 3টা এখানে বসবে। ওকে, বাকিটা ভাবে মিলে যাবে। তো কমন ইন্টু আনকমন x - 3, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা নির্ণয় গসাগু কি পাচ্ছি যে দেখো এখানেও তোমার x + 5, এখানে বাইরে x আছে, বাট এখানে কিন্তু x নাই বাইরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গসাগু মানে যেটা সবার ভিতরে থাকবে ওইটাই তো হবে। তো এখানে x + 5 আছে, এখানে x + 5 আছে, এই জন্য গসাগু তো x + 5। এবার 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে যে এটা প্রদত্ত রাশি, হ্যাঁ, এটা সরল করতে বলা হয়েছে, প্রশ্নটা তোমাদের কাছে আছে, তোমরা জানো। তাহলে এটাকে আমরা p ধরে নিই, a - t সমান আমরা p ধরে নিলে কি পাচ্ছি যে p² - 2p, আর a + t সমান আমরা q ধরে নিই, তাহলে 2pq, বিষয়টা এরকম। আর a + t সমান q আমরা জানি, ধরছি যেহেতু, তাহলে কি q²
এখানে লিখে রাখছি যে এটা আমরা a মাইনাস থ্রি সমান পি ধরছি, a প্লাস থ্রি সমান আমি কিউ ধরছি, অর্থাৎ এটা কিসের সূত্র? এতটুকু কিসের সূত্র মাই ডিয়ার স্টুডেন্ট? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন দেখো আমরা যেহেতু আমার পি মাইনাস কিউ ছিল ওখানে, তো আমরা পি এর মানটা এখানে বসাই দেই, যে আমার পি এর মান এটা, মাইনাস কিউর মান এটা। তো এখন এটা যা আছে তা লিখলাম, আর আগেই বলছি যে মাইনাস আছে মানে চিহ্ন আছে এবং পরে কি ব্র্যাকেট আছে, অর্থাৎ এই ভিতরের চিহ্নের সাথে এই চিহ্নটা কি হবে? গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর প্লাস এ মাইনাস এ কাটা, মাইনাস থ্রি, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা যদি মাইনাস করি তাহলে হবে -6 হোল স্কোয়ার, মাইনাসের উপর জোর পাওয়ার, তার মানে প্লাস, সামনে প্লাস দেওয়া লাগবে না, 6 এর স্কোয়ার 36। ওকে, একটু দ্রুত বলছি যাতে তোমরা ভিডিও লং হলে বোরিং হয়, স্টুডেন্ট মনে করে যে এত বড় লম্বা ভিডিও কিভাবে দেখবো, ঠিক আছে? দ্রুত লেখার জন্য মূলত স্টুডেন্টরা অনেকেই করে, এই জন্য একটু দ্রুত করার চেষ্টা করছি এবং ব্যাখ্যা করছি মাই ডিয়ার স্টুডেন্ট, যাতে তোমরা দ্রুততার সহিত হয়, তারপর তোমরা বুঝতেও পারো, যাতে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হয়। যাই হোক, 6 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে আমার উদ্দীপকটা এটা, হ্যাঁ 6 নম্বর প্রশ্নটা যে একটু খুব ইম্পর্টেন্ট। আমার 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে 49 এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আচ্ছা, তো 49 এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আমি 7x হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আমরা লিখলাম, এটা যা আছে তা লিখলাম, এটা ব্যালেন্স করলে 7 গুণ 14, 14 গুণ কত হয়? 28 হয়। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে প্রদত্ত রাশির সাথে যদি আমরা 28xy যোগ করি তাহলে প্রদত্ত রাশিটি হবে পূর্ণবর্গ। তাহলে যোগ করতে হবে, এই কথাটা একটু বলে দিছে, এখানে তোমরা লিখে নেবে। এটার সাথে তুমি যে এই রাশিটার সাথে যদি আমরা এই রাশিটা যোগ করি তাহলে এই রাশিটা আসে, একটা সূত্র হয় আর কি, পূর্ণবর্গের সূত্র হয়ে যায়। ওকে, আচ্ছা, তো এখন 7 নম্বর প্রশ্নটা আমি আলোচনা করব। দেখো 7 নম্বর প্রশ্নে আমার কি বলা আছে, আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 9z স্কোয়ার প্লাস 4y স্কোয়ার একটি উৎপাদক এত হলে অপরটি কত? তাহলে অপরটি হবে উৎপাদক দ্বারা প্রদত্ত রাশির ভাগফল, অর্থাৎ উৎপাদকটি দ্বারা, এখানে দেওয়াই তো আছে উৎপাদক এটা, তো উৎপাদকটি দ্বারা প্রদত্ত রাশির ভাগফল এইটা, অপর উৎপাদকটা হবে এটা। আচ্ছা, তো দেখো এটা আমরা কিভাবে করছি, এটা তো প্রথমে আমি এটা লিখছি, তোমরা দেখছো। তারপর এটা করার শর্টকাট টেকনিক বলছি। তোমার এখানে কি আছে? এক্স স্কোয়ার, এখানে আছে কত? এক্স। তুমি এই এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে ভাগফল কত হয়? এক্স হয়, এক্স লিখবে। এই এক্স দ্বারা আবার কি করবে তুমি? এই এক্স দ্বারা এটাকে গুণ করবা, অর্থাৎ এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার যেটা হয় এখানে লিখবা, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2y আর এক্সে গুণ করলে হয় 2xy। আচ্ছা, প্রথমটা ভালো করে খেয়াল করো। তারপর প্লাসে প্লাসে প্লাস, এখানে লিখলাম এক্স আর 3z গুণ করে 3x। কেন? দেখো এখানে কিন্তু একই রকমগুলা নিচে নিচে বসবে, বাট এখানে কিন্তু 3zx, এখানে কিন্তু উপরে কোথাও 3zx নাই, এই জন্য আমি এটাকে আলাদা করে নিচে লিখছি। হ্যাঁ, তো বিয়োগ করবো, বিয়োগের সময় দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। তো এখন প্লাস মাইনাস কাটা থাকে কত? মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস করবো, তাহলে -4 থেকে যদি আমরা প্লাস 2xy মাইনাস করি থাকে কত? -2xy। আচ্ছা, তারপর -9z স্কোয়ার, তারপর মাইনাস 9z স্কোয়ার, আর থাকতেছে কত? প্লাস 4y স্কোয়ার মাইনাস 3zx। এখন একইভাবে তুমি এই এক্স দ্বারা এটাকে যদি তুমি ভাগ করো, তাহলে এক্স দ্বারা যদি তুমি 2xy-কে ভাগ করো তাহলে এক্স চলে গেলে থাকে কত? 2y, -2y। হ্যাঁ, এই যে -2y-টা কিন্তু এখানে বসছে। তখন আবার এই -2y দ্বারা এটার সাথে গুণ করো, নিচে এটা হয়ে যাবে আলটিমেটলি। আচ্ছা, নিচের যেটা, এই যে নিচের এটা হয়ে যাবে আলটিমেটলি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর দেন নামতেছে -9z স্কোয়ার, তারপর -3zx, তারপর প্লাস 6yz, আর এটা তো কাটাই যাচ্ছে, ঠিক না? এখন আমরা যে জিনিসটা করব, আমরা তো এখন এই এক্স দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, দেখো এখানে তো যেহেতু যে এক্স নাই, এদিকে কাটাকাটি হবে না, এই জায়গাটার মধ্যে কাটাকাটি হচ্ছে, অর্থাৎ এক্স কাটা, তাহলে থাকে তো 3z, অর্থাৎ -3zটা কিন্তু এখানে আমার বসবে। হ্যাঁ, তো -3z দ্বারা যদি আবার আমি এটাকে গুণ করি, সুন্দর করে সিরিয়ালে আমরা যদি লিখি তাহলে একটার পর একটা এভাবে বসে যায়। তারপর আমরা প্লাস, বিয়োগের সময় দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, অর্থাৎ 0। তাহলে আমাদের বাক্সে যেহেতু 0 চলে আসছে, তাহলে আমরা বলতে পারি আমরা যে উৎপাদকটা পেলাম, আমরা তো আগে বলছি যে আমরা যে ভাগফলটা পাবো এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত উৎপাদক। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট,
এইটাই হলো আমার সেই অপর উৎপাদক। তো এবার 8 নং প্রশ্ন কি বলছে মাই ডিয়ার স্টুডেন্ট, যে এটা বামপক্ষ, মানে বলছে যে যেটা যে নিচের কোনটি সঠিক আর কি, যে 2x + 3y * 2x - 3y = 4x² - 9y²। তো দেখো a + b * a - b, এটা আমি লিখতে পারি a² - b², অর্থাৎ 2² মানে 4, x² - 3² মানে 9, y², y এর বর্গ কি হয় y² হয়, তোমরা জানো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ থেকে আমি ডান পক্ষে আসতে পারতেছি। দেখো এটা হচ্ছে কি আমার ডান পক্ষ, অর্থাৎ আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক একইভাবে এটাও বাম পক্ষ কত, হাফ m - n হোল স্কোয়ার প্লাস m + n হোল স্কোয়ার। তো এখন এটাকে আমি লিখতে পারি কিন্তু এরকম, যে এটা তো একটু সাজায় লিখলাম, তোমার মনে করি a + b লেখা যে কথা, b + a লেখা কি একই কথা, ঠিক আছে। এটাকে আমরা সাজায় লিখলাম, আর এই দুইটা এটা নিচে হবে, আর তুমি জানো যে এটা উপরের সাথে গুণ হবে। আচ্ছা, তো এটা কিসের সূত্র, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এটা হচ্ছে a² + b² এর অনুসিদ্ধান্ত, অর্থাৎ এটাও কিন্তু আমার ডান পক্ষে আছে, অর্থাৎ আমি ডান পক্ষে কিন্তু আসতে পারছি। ওকে, বাট এটা কিন্তু হচ্ছে না, কারণ এটা a + b হোল স্কোয়ার প্লাস 4ab, এটার সমান তো এটা না। ওকে, আচ্ছা, এই যে এখানে আমি অলরেডি এটা ব্যাখ্যা করছি, লিখে রাখছি। দেখো যে এটা সমান এটা না, যে বাম পক্ষ এটা নটিক্যাল, এটা অর্থাৎ এটা নটিক্যাল ডান পক্ষ, অর্থাৎ আমরা বলতে পারি যে 1 আর 2 নং শুধু সঠিক, আর 3 নং সঠিক নয়। 9 নম্বর দেওয়া আছে এত, এটা থেকে বের করতে বলা হয়েছে যে এই x + y হোল স্কোয়ারের মানটা। তো এটা দেওয়া আছে, স্কোয়ার জায়গা চেঞ্জ করলে রুট হবে, তারপর a + b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার প্লাস 4ab, তারপর এটা মান √29, স্কোয়ার রুট কাটা থাকে 29 প্লাস 4x, এটা যা আছে তা। 10 নম্বর এটাকে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, এই জায়গাটাকে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করো, অর্থাৎ x² প্লাস এটাকে যদি আমরা উৎপাদক করি, আমরা সবাই জানি যে প্লাস 6x থেকে যদি আমরা একটা x কি করি বিয়োগ করি, তাহলে 5x থাকে, অর্থাৎ থাকতেছে -6। আমরা কমন নেব, একটু আগে দেখাইছি কীভাবে কমন নিতে হয়। হ্যাঁ, তারপরে x + 6 x - 1, হ্যাঁ, লসাগু গসাগুর মধ্যে আমরা দেখাইছি কীভাবে কমনটা নিতে হয়। ওকে, এবার আমরা 11 নম্বর বলছে কি, যে এই যে সমীকরণটি এটার মূল কথা, অর্থাৎ এখানে x এর মানটা আমরা বের করব। তো এটা গুণ আকারে জায়গা চেঞ্জ করলে ভাগ হবে, এটা যা আছে তা লিখলাম, ভাগ করলে 2 হয়, তারপর x = আমরা লিখতে পারি 2 + 3, যেহেতু -3 দিয়ে গেলে হবে কি +3, অর্থাৎ কত হচ্ছে x = 5, সমীকরণটির মূল কত 5। আচ্ছা, তো 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x - 5 কে 7x - 5 = 2x + 3 লেখা যায়। দেখো এইটাইকে, মানে এটা যা আছে জাস্ট কি করছে, পক্ষটা চেঞ্জ করে দিছে, যেটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। হ্যাঁ, প্রতিসাম্য বিধি অনুযায়ী যে এটা 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 ইকুয়াল এটা লেখা যে কথা, এটা ইকুয়াল এটা লেখা একই কথা। আমি কিন্তু এই জিনিসটা এখানে করছি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 13 নম্বর প্রশ্ন বলা হচ্ছে -1,3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করে। তো দেখো এখানে x এর মান হচ্ছে, এটা মনে রাখবে, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। x এর মান -1, অর্থাৎ x এর মাইনাস মানটা আমরা জানি যে x এর মাইনাস মান এদিকে বসবে, আর x এর প্লাস মান এদিকে বসবে, আর y এর প্লাস মান এদিকে, y এর মাইনাস মান এদিকে। তো x এর মান কিন্তু -1, অর্থাৎ আমি এখানে একটু মানে ধরে করছি যে x এর মান -1, গ্রাফ পেপারে তোমরা জানো যে এই x এর মাইনাস মানটা এদিকে আসবে, তো আমি 1 করে এদিকে আসলাম, আর y এর মান কত +3, 1 2 3, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, শর্টকাট আমরা এইভাবে করতে পারি। ওকে, আচ্ছা, তারপর কোনো বিন্দুর ভুজের মান 0, কোনো বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষরেখায়, এটা আমরা করব। দেখো আমরা শেষ পর্যায়ে চলে আসছি 14 নম্বর প্রশ্নে। কোনো বিন্দুর ভুজের মান 0 হবে x অক্ষরেখায়, হচ্ছে যে কোনো সংখ্যা থেকে -6 বিয়োগ করলে বিয়োগফল -12 হয়। মনে করি সংখ্যাটি x, আর প্রশ্নমতে বলছে যে কোন সংখ্যা থেকে, অর্থাৎ x থেকে যদি আমরা -6 বিয়োগ করি, তাহলে বিয়োগফল হয় কত -12। তো আমরা এটা লিখতে পারি x -7 প্লাস, তারপরে যা আছে তা লিখলাম x -12, প্লাসটা দিয়ে গেলে মাইনাস, তাহলে x = -7 প্লাস, আমরা যদি -12 আর -6 প্লাস করি, অর্থাৎ হয় কত -18, আর সংখ্যাটি হচ্ছে কত -18। 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোন সংখ্যার 1/4 থেকে 1/3, কোন সংখ্যার 1/4 থেকে তার চতুর্থাংশ তার 1/3 থেকে সংখ্যাটির 1/12 অংশ কম। হ্যাঁ, সংখ্যাটি x হলে সমীকরণটি কি হবে, অর্থাৎ কোন সংখ্যার 1/4, অর্থাৎ x এর আমরা মনে করি যে সংখ্যাটি কত x, তাহলে সংখ্যাটির 1/4 x এর 1/4, অর্থাৎ x/4, এবং সংখ্যাটির 1/3 হচ্ছে x এর 1/3, অর্থাৎ x/3। তো এখন প্রশ্ন মতে আমরা লিখে দেই, বলা হয়েছে যে 1/4 হবে 1/3 থেকে 1/12 অংশ কম, ঠিক না, অর্থাৎ এটা আমরা লিখতে পারি যে 1/4 যেহেতু এটা তার 1/3 থেকে 1/12 অংশ কম, কে 1/4 ওটা,
অর্থাৎ সমীকরণ আকারে লিখলে আমরা এটা এভাবে লিখতে পারি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখলে আমরা কিভাবে এই সপ্তম শ্রেণীর তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করলাম। তো তোমরা দীর্ঘ কয়েকদিন অ্যাসাইনমেন্টের সাথে সম্পৃক্ত ছিলে এবং তোমাদের লেখাপড়াটা অনেক সুন্দর এবং সহজভাবে চলছিল। আশা করি এ দ্বারা অব্যাহত থাকবে এবং করোনার এই সময় সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও খান একাডেমি বিডির পক্ষ থেকে। আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। আর আমাদের সাথে থাকলে অবশ্যই তুমি গণিতে সফল হবে, গণিতের বইকে জয় করতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।